বহুকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বেলা 11টায় এই অধিবেশন শুরু হয়। অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার নির্বাচনের কার্যক্রম শুরু হয়। অধিবেশনের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজ থেকে বাংলাদেশে আবারও গণতান্ত্রিক যাত্রা শুরু হলো। মাহবুব সৈকতের রিপোর্টে দেখুন বিস্তারিত। 12 মার্চ 2026 ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিবস। সূচনা হলো দেশের ইতিহাসে আর এক যুগান্তকারী অধ্যায়। নির্ধারিত সময়ের আগেই সরকারি এবং বিরোধী দলের প্রতিটি চেয়ার পরিপূর্ণ। গ্যালারিতে দেশি এবং বিদেশি পর্যবেক্ষক। শূন্য স্পিকারের চেয়ার। সংসদ সচিবের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অধিবেশন। এরপর স্বাগত বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের জাতীয় সংসদের রাজনীতির এই ঐতিহাসিক মুহূর্তে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। কাঙ্ক্ষিত গণতান্ত্রিক এই যাত্রার পেছনে যে সকল মানুষের আত্মত্যাগ রয়েছে তাদের স্মরণ করে স্বনির্ভর দেশ গড়ার প্রত্যয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ায় কোনো বিরোধ নেই বলে উল্লেখ করে সংসদকে জাতির আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করার প্রত্যাশা জানান সরকার প্রধান। সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। জাতীয় সংসদকে জাতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে বিতাড়িত ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদকে অকার্যকর করে ফেলেছিল। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। পরে প্রধানমন্ত্রী স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের সভাপতিত্ব করার জন্য প্রবীণ রাজনীতিবিদ 5 বারের সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। সরকারি দল বিএনপির পক্ষ থেকে প্রস্তাবকে সমর্থন করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের প্রধানমন্ত্রী যে প্রস্তাব করেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম, আমি আমাদের দলের পক্ষ থেকে এটাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। খানিক বাদেই বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সম্মতিতে প্রস্তাবকে সমর্থন করেন উপনেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমি মনে করি দেশের সকল মানুষের ওনার প্রতি আস্থা এবং শ্রদ্ধা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে আমরা বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তবে এটা আরও খুব ভালো হতো যদি মাননীয় প্রধানমন্ত্রী বা তার প্রতিনিধি এই বিষয়ে বিরোধী দলের সাথে একটু আলোচনা করতেন। আমরা অবশ্যই তখনও এটাকে গ্রহণ করতাম অত্যন্ত আনন্দের চিত্তে। সংসদের কার্যপ্রণালীর ধারাবাহিকতায় এরপর ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হয় পরবর্তী কার্যক্রম। মাননীয় সভাপতি, জনগণের প্রত্যাশা পূরণ, গণতন্ত্রের ভিত সুদৃঢ়করণ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ নিরলস প্রয়াস অব্যাহত রাখতে হবে। পরে দিনের কার্যসূচি অনুযায়ী স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন করা হয়। সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন। মাননীয় সদস্য ব্যারিস্টার কায়সার কামাল সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয় সংসদের
ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে অধিবেশনের প্রথম পর্বের বিরতি দেন সভাপতি। বিরতিতে সংসদে মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ে স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। স্পিকারের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিরতির পরে নবনির্বাচিত স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। বিরোধী দল যাতে এই সংসদে কার্যকর ভূমিকা পালন করতে পারে সেজন্য আমি সর্বদাই সচেষ্ট থাকব। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। নিরপেক্ষতার খাতিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, শান্ত আলোচনার মাধ্যমে সরকার সংসদ কার্যকর করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি কথা বলেন। পরে বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ২৪-এর রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদ দেশের মানুষের জন্য কাজ করবে। এরপর শোক প্রস্তাব গৃহীত হয়। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে পরে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, শান্ত আলোচনার মাধ্যমে সংসদ কার্যকর করতে চায় সরকার। দেশ এবং জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই। বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং শানিত যুক্তিতর্কের মাধ্যমে আমরা এই সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই। বিরোধী দলকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, দেশ ও মানুষের জন্য সবাই মিলে কাজ করা হবে, সংসদ হবে আলোচনার মূল কেন্দ্রবিন্দু। এই সংসদের সদস্য হিসাবে জাতীয় সংসদ পরিচালনায় আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ। পরে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ২৪-এর রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদ দেশের মানুষের জন্য কাজ করবে, এমনটাই প্রত্যাশা করে তারা। দেশের মানুষের কল্যাণ বিবেচনায় আলোচনা না হয়ে মানুষের চরিত্র হননের জন্য এখানে বিপুল সময় ব্যয় করা হয়েছে। আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব, এই সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। আপনার কাছ থেকে কেউ সামান্যতম সুযোগও যেন এই ব্যাপারে না পায়। আমরা চাই এই সংসদ শুধুমাত্র জনকল্যাণে প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হবে। পরে খালেদা জিয়া, মনমোহন সিং, আয়াতুল্লাহ খামেনি ও পোপ ফ্রান্সিস সহ বিভিন্ন রাষ্ট্রনায়কের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়। এতে আলোচনা করেন সংসদ সদস্যরা। শোক প্রস্তাবের জন্য আমরা প্রস্তাব করছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে, এটা নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে কাজ হচ্ছে। সরকার নানা কাজ বাস্তবায়ন করছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। তিনি জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই শহীদদের স্মরণে নেওয়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন। এর আগে রাষ্ট্রপতির ভাষণ শুরুর আগে বিরোধী দলের সংসদ সদস্যরা প্লেকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। পরে রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে ওয়াকআউট করেন তারা। জনাব স্পিকার, মেরিটোক্রেসির মাধ্যমে বাংলাদেশ বিনির্মাণে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে শক্তিশালীকরণ, জবাবদিহিমূলক ও দলীয়করণ মুক্ত জনপ্রশাসন প্রতিষ্ঠা করা হবে। সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৩০ থেকে ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। জনাব স্পিকার, বিতাড়িত ফ্যাসিবাদী শাসন আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় বাহিনী হিসাবে ব্যবহার করা হয়েছিল। বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণ পেশাদার, আধুনিক এবং দক্ষ বাহিনী হিসাবে গড়ে তুলতে বদ্ধপরিকর।
দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিলেন রাষ্ট্রপতি, একই সাথে ভাষণ বর্জন করে বিরোধী দলের ওয়াকআউট। সব মিলিয়ে সংসদের প্রথম দিন নিয়ে কি খবর আছে আপনার কাছে জানাবেন? জাতীয় সংসদের অধিবেশনে সাধারণত সরকারি দল যেসব উদ্যোগ নেয় তার বিরোধিতা করে প্রধান বিরোধী দল। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। অর্থাৎ চিরচেনা নিয়ম অনুযায়ী সরকারি দলের যেসব কর্মকাণ্ড সেগুলোর বিরোধিতা করে আসছিল বিরোধী দল, আজকেও ঠিক তেমনটি হয়েছে। অর্থাৎ রাষ্ট্রপতির ভাষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিরোধী দলের সংসদ সদস্যরা তারা সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে এবং সঙ্গে প্লেকার্ড দেখিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে, যারা ফ্যাসিস্টের দোসর, যারা ফ্যাসিস্ট হতে সহায়তা করেছে, তারা সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করেছে, যে কারণে তারা সংসদের অধিবেশন থেকে তারা ওয়াকআউট করেছে। এবং তারা বলেছে যে যতক্ষণ তার ভাষণ চলবে, অর্থাৎ রাষ্ট্রপতির ভাষণ যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত তারা সংসদে ফিরে যাবে না। রাষ্ট্রপতির ভাষণের পর তারা আবার যথারীতি সংসদে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছে। আমরা কথা বলেছিলাম জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে। তিনি বলেছেন যে রক্তের বিনিময়ে বাংলাদেশের যে 2024-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে যারা ফ্যাসিস্টদেরকে সহায়তা করেছে তাদের কোনো বক্তব্য তারা সংসদে দেখতে চায় না, যে কারণে তারা ওয়াকআউট করেছে। এবং একই সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও একই বক্তব্য রেখে তিনি বলেছেন যে যাদের কারণে ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে, তারা যে সংসদে ভাষণ দেবে সেই সংসদে তাদের ভাষণ শোনার জন্য তারা সেখানে থাকবে না। এ কারণেই তারা ওয়াকআউট করেছে। তবে বিরোধী দলের এই যে ওয়াকআউটের বিষয়টি, সেটিকে কিন্তু সরকারি দল একেবারে ভিন্ন চোখে দেখছে তেমনটি কিন্তু নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে বিরোধী দল সরকারি দলের যে কোনো কাজের বিরোধিতা করতে পারে এবং এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এবং তাদের বিরোধিতা করার অধিকার রয়েছে। তারা যেটি করেছে সেটি অবাক হওয়ার কিছু নেই, কারণ বরাবরই বিরোধী দল সরকারি দলের বিভিন্ন কর্মকাণ্ড এবং সিদ্ধান্তের বিরোধিতা করে থাকে। কারণ তার মতে যেহেতু সংবিধানে রয়েছে যে রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দেবেন, সেজন্য সংবিধানের নিয়ম রক্ষা করতেই রাষ্ট্রপতির ভাষণ সংসদে উপস্থাপন করা হয়েছে এবং তিনি সেখানে ভাষণ দিয়েছেন। তবে তিনি বলেছেন যে সরকারের যেসব কর্মকাণ্ড রয়েছে সেসব কর্মকাণ্ড যদি জনগণের কল্যাণে গৃহীত হয় এবং জনগণের কল্যাণের জন্য যদি সেটি উদ্যোগ নেওয়া হয়, তাহলে বিরোধী দলের পক্ষ থেকে যেন সহায়তা করা হয় সেটি তারা প্রত্যাশা করেছেন। এবং একই সঙ্গে বলেছেন বিরোধী দলকে পর্যাপ্ত কথা বলার সুযোগ দিয়ে এবং গঠনমূলক সমালোচনা করার জন্য তাদেরকে সময় দেওয়া হবে এবং তারা যেন যে কোনো বিষয়ে আলাপ আলোচনার যেসব বিষয় রয়েছে সেগুলো যেন তারা সংসদে উপস্থাপন করে এবং সংসদে উপস্থাপন করে তারা যেন গঠনমূলক সমালোচনা করে সরকারি দল যদি কোনো ভুল করে থাকে তাহলে সেটির যেন শোধরানোর সুযোগ দেয়। অর্থাৎ রাজপথে নেমে যাতে জনগণকে যাতে হয়রানি করা না হয় এবং জনগণকে যাতে বিড়ম্বনায় না ফেলে সেই আহ্বান জানিয়েছেন। তবে সব মিলিয়ে বলা যায় যে সরকারি এবং বিরোধী দল যে একটা মুখোমুখি অবস্থানে রয়েছে, সেই বিরোধী দলের মুখোমুখি অবস্থানের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনের কার্যাবলী শেষ হয়েছে। সাহেলি, সংসদ ভবন থেকে এই ছিল আমার কাছে তথ্য। সাহেলি। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংসদ ভবনের সামনে থেকে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। ঈদবাজারকে ঘিরে চট্টগ্রামের বিভিন্ন শোরুমে দেশি পোশাককে পাকিস্তানি বলে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নগরীর জিএসএ সার্কেল এলাকায় সানমার ওশান সিটি এ অভিযান চালিয়ে একটি শোরুমকে বাংলাদেশি কাপড় বিদেশি বলে বিক্রি এবং আমদানির কোনো ডকুমেন্ট দেখাতে না পারায় 20,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ চোখের লেন্স এবং অননুমোদিত প্রসাধনী বিক্রির দায়ে আরেকটি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের বিষয়ে অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ জানান, অনেক দোকানে পাকিস্তানি ব্র্যান্ডের নাম ব্যবহার করা হলেও কোনো আমদানি ডকুমেন্ট পাওয়া যায়নি। বেশিরভাগ পোশাকই দেশের তৈরি। টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি কাভার্ড ভ্যান ঢাকা-টাঙ্গাইল জাতীয় মহাসড়কে আছড়ে পড়ে। সকাল 7:30টার দিকে উপজেলার ভুসুল্লা এলাকায় এ দুর্ঘটনার সূত্রপাত হয়। গোড়াইহাওয়ে থানার এসআই আনিস বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার জন্য টানা 4 ঘন্টা কাজ করার পর বেলা 12:30টার দিকে দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি রেকারের মাধ্যমে থানায় নিয়ে আসা হয়। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস সড়ক ব্যবহারের ফলে প্রায় 3 কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। 12:30টার পর থেকে মহাসড়ক দিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
পরে আমরা রেখা নিয়ে এসে লেবার নিয়ে এসে মাল আনলোড করে অন্য গাড়িতে উঠে দিয়ে পরে গাড়িটা করা হয়েছে, সরানো হলো রেখা দিয়ে। প্রায় 4 ঘন্টার মতো লেগেছে। যানজট নিরসনে আমরা সার্ভিস লেন দিয়ে গাড়িগুলো দিয়েছিলাম, স্লো গতিতে গেছিল আর কি, সার্ভিস লেন দিয়ে পার করে দিচ্ছি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের সার্ভিস লেন হতে হকার এবং অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। দুপুরে সাভার বাজার স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। অভিযানে নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা অংশ নেন। পাশাপাশি উচ্ছেদ কাজে সহযোগিতা করেন পৌরসভার শতাধিক কর্মচারী। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত হকার রাস্তা বন্ধ করে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যেই তাদেরকে অসংখ্যবার ওয়ার্নিং দিয়েছি সরে যাওয়ার জন্য, কিন্তু তারা আসলে সরে যায়নি। তাই আজকের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মূলত ঈদে ঘরমুখী মানুষকে আমরা স্বস্তির নিঃশ্বাস দিতেই আমরা এই অভিযান পরিচালনা করছি। যশোরের অভয়নগর উপজেলায় 12টি ককটেল বোমাসহ এক নাশকতাকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-6। র্যাব-6 সিপিসি 3 যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার বিকেল আনুমানিক 3টার দিকে র্যাব-6 সিপিসি 3 যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানাধীন ইছামতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সুকৌশলে কালো পলিথিনে রক্ষিত অবস্থায় 12টি ককটেল বোমাসহ মোহাম্মদ আজিমুল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে 12টি ককটেল বোমা উদ্ধার করা হয়, যা কালো পলিথিনে সংরক্ষিত ছিল। আসন্ন ঈদ উপলক্ষে গোপালগঞ্জে পৌর এলাকায় 4000 অসহায় ও দুস্থ মানুষের মাঝে 10 কেজি করে চাল বিতরণ করেছে গোপালগঞ্জ পৌরসভা। সকাল থেকে এ চাল নিতে পৌরসভা চত্বরে ভিড় করে তারা, পরে মেপে 10 কেজি করে চাউল দেওয়া হয়। পৌরসভা কর্তৃপক্ষ বলেছে, ঈদ উপলক্ষে বরাদ্দ পাওয়া সরকারি চাউল মেপে সঠিকভাবে বিতরণ করা হচ্ছে। নিম্ন শ্রেণীর লোকদের জন্য সরকারের এটা একটা ক্ষুদ্র প্রয়াস, আর যেটা কিনা হচ্ছে ঈদের আগে তাদেরকে হচ্ছে 10 কেজি করে চাল দেওয়া হচ্ছে। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও পণ্যের গুণগত মান এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত অভিযান পরিচালনা করেছে সিলেট বিএসটিআই। দুপুরে সিলেট বিএসটিআই কর্তৃক বৃহত্তর মদিনা মার্কেট এলাকায় সকল ব্যবসায়ীদের ওজন ও পরিমাপ যন্ত্রপাতি ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করা হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয় সিলেট কর্তৃক ঊর্ধ্বতন পরীক্ষক মেট্রোলজি মোহাম্মদ রফিক আজাদ ও পরিদর্শক মোহাম্মদ মঈনুদ্দিনের নেতৃত্বে ভেরিফিকেশন অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে বিএসটিআই সিলেটের একরকম কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি পিস্তল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি আবু হানিফ সহ তার এক সহযোগীকে আটক করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় মাদক কারবারিদের হামলায় 8 যুবদল নেতা আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা আটক মাদক কারবারি আবু হানিফ সহ আটক 2 জনকে পুলিশের কাছে হস্তান্তর করে। গতরাত 12টার দিকে উপজেলার ঠাকুরবাড়ির টেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য আটক করেছে কোস্টগার্ড। সুন্দরবনকে দোষমুক্ত রাখতে কোস্টগার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য ওসমান গনি আটক করে কোস্টগার্ড। এ সময় একটি 1 নলা বন্দুক, 16 রাউন্ড তাজা কার্তুজ এবং 5 রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। আটককৃত ডাকাত ওসমান গনি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। 25 কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের মামলার সাবেক ভূমিমন্ত্রী সহ 36 জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। চট্টগ্রাম বিভাগের বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এর আদেশ দেন। মামলার প্রধান আসামি আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। মামলায় তার স্ত্রী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুক
মিলা জামান সহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামে কবরস্থানে গেট নির্মাণকে কেন্দ্র করে এখনও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে যে কোনো সময় আবারও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। গত রোববার মাগরিবের নামাজের পর মাধবখালী গ্রামের মণ্ডলপাড়া ও খানপাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। কবরস্থানের গেট নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় উভয় পক্ষই জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সদর ইউনিয়নে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ, অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেন আশুগঞ্জ সদর ইউনিয়নের পরিষদ কার্যালয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে 10 কেজি করে চাল বিতরণ করা হয়। বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারওয়ার। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘিওর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন 2026 সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মাই টিভির ঘিওর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মহসিন খান হীরা এবং সাধারণ সম্পাদক পদে মির্জা সেলিম উজ্জামান নির্বাচিত হন। এছাড়াও আরও 6টি পদের নির্বাচন হয়েছে। ঘিওর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিনুর ইসলাম। বরগুনার বদরখালী ইউনিয়নে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরকারি খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। সকাল 10টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে 1989 জন উপকারভোগীর মাঝে 10 কেজি করে চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মতিউর রহমান রাজা। এ সময় উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও বরগুনা সদর সহকারী সমাজসেবা কর্মকর্তা তরুণ কান্তি হীরা, মাই টিভির বরগুনা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের পোস্ট কামারি গ্রামের শিশু আয়শাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নাগরপুর উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে টাঙ্গাইল জেলা আদালত চত্বরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত শিশু আয়শার পিতা মোহাম্মদ হাশেম মিয়া, মাতা রেহেনা আক্তার, মোহাম্মদ ফজলু মিয়া, শাহজান মিয়া, আবু বকর সিদ্দিকী সহ অন্যরা। টাঙ্গাইলে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। দুপুরে বাংলাদেশের জামাতে ইসলামীর টাঙ্গাইল জেলার শাখার উদ্যোগে নিজ কার্যালয়ে উপহার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামাতের আমির আহসান হাবিব মাসুদ। শহর জামাতের আমির অধ্যক্ষ মেজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলার আমির আল আমিন, শহর সেক্রেটারি অধ্যাপক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে 6 জন শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঝিনাইদহে পালিত হয়েছে বিশ্ব কিডনি দিবস। দিবসটি উপলক্ষে সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ক্যাম্পাস কিডনি এবং ডায়ালাসিস সেন্টারের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশে। এতে সংস্থাটির মেডিকেল অফিসার ডাক্তার রিফাত বিন শরীফ, ম্যানেজার রাকিবুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। চট্টগ্রামে দীর্ঘদিন অবহেলিত অবস্থায় থাকা নজরুল
সংস্কার শেষে নতুন রূপে উন্মোচন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। জেলা প্রশাসক বলেন 2005 সাল থেকে নির্মিত স্কয়ারটি সময়ের সাথে আশপাশের সড়কের উচ্চতা বাড়ায় নিচু হয়ে পড়ে এবং ধীরে ধীরে জীর্ণ অবস্থায় চলে যায়। তাই নতুন প্রজন্মের কাছে বিদ্রোহী কবি নজরুলের চেতনা তুলে ধরতেই এটি আধুনিকায়ন করা হয়েছে। তিনি আরো বলেন নজরুলের সাহিত্য বিদ্রোহ সাম্যের চেতনা যুগে যুগে তরুণদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রাণিত করে। পটুয়াখালীর বাউফলে 26 মার্চ মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস 2026 উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা 12টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বরিশালের গৌরনদী উপজেলায় মাদক নির্মূল করার লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী স্কুল কলেজগামী শিক্ষার্থীরা সন্ধ্যার পরে বিভিন্ন রাস্তার মোড়ে, হোটেল, রেস্তোরাঁয়, পার্কে কিংবা স্কুল কলেজের মাঠে আড্ডা না দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশ প্রদান করে। নোটিশ প্রদানের একদিন পর বুধবার সন্ধ্যার পর উপজেলা প্রশাসন গৌরনদী বন্দর, বাসস্ট্যান্ড, টর্কি বন্দর, বার্থি এলাকার অভিযান চালায়। এ সময় 12 জন স্কুল কলেজগামী শিক্ষার্থীকে আটক করে উপজেলা প্রশাসন পরবর্তীতে আটককৃতদের অভিভাবকদের ডেকে লিখিত মুচলেকা নিয়ে প্রাথমিক অবস্থায় সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের সহায়তায় বাংলাদেশ সরকারের জন্য প্রেরিত খেজুর বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা এবং অসহায় দুস্থদের মাঝে বিতরণ করেছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা খোকন চন্দ্র দাস জানান, ত্রাণ মন্ত্রণালয় থেকে উপজেলায় বরাদ্দকৃত 96 প্যাকেট খেজুর গতকাল বিকেলে ও আজ পৌরসভায় সহ 7টি ইউনিয়নের 27টি মাদ্রাসা, এতিমখানা ও অসহায় দুস্থদের মাঝে এসব খেজুর বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঝিনাইদহের ঘোড়াশাল ইউনিয়ন পরিষদে অসহায় দরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সকাল থেকে ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটন, ট্যাগ অফিসার সন্দীপ কুমার, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান পারভেজ রাসুল লিটন জানান, ইউনিয়নের 14টি গ্রামের 1554 জন উপকারভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে 10 কেজি করে চাল বিতরণ করা হয়।